অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টার আলোচনা করব। তবে আজকে শুধুমাত্র অ্যালকোহলের প্রস্তুত প্রণালীর ভিডিওটাই আমরা দেখাতে পারবো। তো তাই পুরো মুছে দিলাম, শুধুমাত্র আমি লিখলাম এখানে অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহলের প্রস্তুত প্রণালী। কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়? অনেক কটা পদ্ধতি আছে, 9-10 খানা। আজকে হয়তো সবকটা এই ভিডিওতে আসবেও না। প্রথম পদ্ধতি হলো নাম্বার 1, হ্যালো অ্যালকেন থেকে, মানে RX থেকে। এটা আশা করি সবাই জানো, RX মানে হ্যালো অ্যালকেন। এখানে X হচ্ছে কোনো হ্যালোজেন পরমাণু। তো কি করে তৈরি করা যায়? এই হ্যালো অ্যালকেনকে তুমি যদি KOH দাও, কি KOH? অবশ্যই জলীয় KOH। কেন? অ্যালকোহলীয় KOH দিলে কি হবে? মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম, অ্যালকোহলীয় KOH দিলে কিন্তু অ্যালকিন তৈরি হবে, অর্থাৎ এলিমিনেশন বিক্রিয়া ঘটবে, অ্যালকিন তৈরি হবে। আর যদি জলীয় KOH দাও তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, মানে X সরে যাবে, তার জায়গায় OH আসবে। তাহলে পাবো কি? দেখো ROH। সাইড প্রোডাক্ট পাবো কি? X, সেটা আলাদা কথা। এখন এই বিক্রিয়াটা সম্পর্কে 2-4 কথা বলছি। বিক্রিয়াটার মেকানিজম। RX যদি হয় 1 ডিগ্রি হ্যালোজেন, 1 ডিগ্রি অ্যালকেন, অর্থাৎ RX যদি হয় 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে বিক্রিয়াটা কিন্তু ঘটবে SN2 পদ্ধতিতে। কিরকম জিনিসটা? OH মাইনাস এর অ্যাটাক, মানে KOH থেকে যে OH মাইনাস আসবে তার অ্যাটাক এবং হ্যালোজেনের বেরিয়ে যাওয়া একটা ধাপের মধ্যেই ঘটবে, এবং পাবো OHR। এবং পুরো প্রসেসটা কিন্তু ঘটবে SN2 পদ্ধতিতে, যদি এটা হয় 1 ডিগ্রি হ্যালাইড। আর যদি হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডটা 3 ডিগ্রি হ্যালাইড হয়, সাপোজ দিস অ্যালকিল হ্যালাইড ইজ 3 ডিগ্রি, তাহলে কিন্তু বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে ঘটবে। এবং সেক্ষেত্রে তোমার জানা আছে এটা 2 স্টেপ প্রসেস। প্রথমে এখানে হ্যালোজেনটা, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে স্টেপ 1 এর মধ্যে, তাহলে তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন। তারপরে সেই কার্বোক্যাটায়নের সাথে KOH থেকে যে OH মাইনাসটা আসবে, সেই OH মাইনাসটা যুক্ত হবে এবং পাবো আমরা ROH। তাহলে কি দাঁড়ালো? যদি অ্যালকিল হ্যালাইডটা হয় 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে ঘটবে SN2 পদ্ধতিতে। আর অ্যালকিল হ্যালাইডটা যদি হয় 3 ডিগ্রি, তাহলে বিক্রিয়াটা ঘটবে SN1 পদ্ধতিতে। মানে এখানে লিখলাম এটা হচ্ছে SN1 পদ্ধতিতে ঘটবে। তবে এখানে একটা কথা বলা ভালো, যদি এখানে তুমি আরেকটা জিনিস ইউজ করো, সেটা কি AgOH, যেটা কিভাবে তৈরি হতে পারে? সিলভার অক্সাইড এবং জলের বিক্রিয়া দ্বারা, তবে কিন্তু ROH তৈরি হবে। এবং এই পদ্ধতিটা কিন্তু তখন SN2 পদ্ধতিতে ঘটবে না, SN1 পদ্ধতিতে। কারণ সিলভার সল্ট বা সিলভারের কোনো কম্পাউন্ড কোনো একটা বিক্রিয়াকে SN1 পদ্ধতিতে যেতে উৎসাহিত করে। তো এই হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড ব্যবহার করে হ্যালো অ্যালকেন তৈরি করার পদ্ধতি। কিন্তু এখানে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হয়ে জিনিসটা। এক্সাম্পল মনে করো তুমি CH3CH2Br, তাকে তুমি দিলে KOH। কি KOH? অবশ্যই জলীয় KOH। কারণ তুমি জানো এখানে যদি অ্যালকোহলীয় KOH দিই, তাহলে কিন্তু এখান থেকে Br বেরোবে আর এখান থেকে H বেরোবে এবং পাবো অ্যালকিন। তাই আমি কিন্তু এখানে অ্যালকোহলীয় KOH দেবো না, দেবো কি? জলীয় KOH। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এবং পাবো আমি ইথাইল অ্যালকোহল। আর এখানে যদি আমি একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড রাখি, এটা মনে করো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলেও মনে রাখবে এই বিক্রিয়াটা ঘটেছিল SN2 পদ্ধতিতে, তাই না? এর আগে বলেছিলাম এটা হচ্ছে SN2 পদ্ধতিতে। আর এই বিক্রিয়াটা কোন পদ্ধতিতে ঘটবে তোমার জানা আছে, এটা হচ্ছে SN1 পদ্ধতিতে। SN1 পদ্ধতিতে মনে রাখবে যে বেস বা নিউক্লিওফাইলের এখানে ভূমিকা খুবই সীমিত, কারণ এই বিক্রিয়াটির হার নির্ণায়ক ধাপে, অর্থাৎ এই ব্রোমিন যে বেরিয়ে যাচ্ছে সেই ধাপটাতে নিউক্লিওফাইল অংশ নেয় না। তাই যেহেতু নিউক্লিওফাইলের ভূমিকা নেই হার নির্ণায়ক ধাপে, তাই তুমি খুব দুর্বল নিউক্লিওফাইল দিলেও, অর্থাৎ KOH, জলীয় KOH না দিয়ে শুধু তুমি যদি জলও দাও, তাহলেও কিন্তু বিক্রিয়াটা ঘটবে, কারণ এটা হচ্ছে SN1 মেকানিজমে ঘটছে।
এবং আমি পাবো সেক্ষেত্রে অ্যালকোহল। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, SN1 পদ্ধতিতে তোমাকে একটা ভালো স্ট্রং নিউক্লিওফাইল লাগবে, আর SN1 পদ্ধতিতে কিন্তু নিউক্লিওফাইলটা দুর্বল হলেও প্রবলেম নেই। এবার চলে আসছি দ্বিতীয়, দেখো তোমরা একটু নোট ডাউন করবে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অ্যালকিন থেকে, এখানে লিখলাম অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে কি করে অ্যালকোহল পাবো স্যার? একটা উদাহরণ দেওয়া যায়। মনে করো আমি নিলাম CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, তাকে দিলাম সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। সালফিউরিক অ্যাসিডকে আমি এভাবে লিখতে পারি HOSO3H। ঠিক আছে, এইটা মানেই কিন্তু এটা, মনে করো না দুটো জিনিস দিয়েছে, এইটাই সালফিউরিক অ্যাসিড, তাকে আমি সাজিয়ে লিখেছি। তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ, মানে এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, কারণ এইটা H+ হিসেবে বেরোবে। তাহলে এই পজিটিভ পার্টটা একটা কার্বনে যাবে, নেগেটিভ পার্টটা একটা কার্বনে যাবে। আর এই ইথিলিন যেহেতু প্রতিসম অ্যালকিন, তাই আমার কোনো ঝামেলা নেই, যে কোনো একটা কার্বনে H+ আর যে কোনো একটা কার্বনে নেগেটিভ পার্ট জুড়তে পারি। মনে করো আমি পেলাম CH3 বন্ড CH2, আর এখানে জুড়বে OSO3H। এবার একে যদি তুমি একটু জল মিশিয়ে হিট করো, জলকে লিখলাম H2O হিট। হ্যাঁ, এই H2 এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হাইড্রোজেন একটা OH, তাই H2টাকে একটু কায়দা করে লিখলাম কি না H.OH। মনে রাখবে এই OSO3H পার্টটা সবসময় একটা হাইড্রোজেনের খোঁজে থাকে, তা এই হাইড্রোজেনটাকে সে ধরে তৈরি করবে সাইড প্রোডাক্ট H2SO4 প্লাস, তাহলে OH-টা এই কারণে জুড়ে যাবে, তাহলে পাবো দেখো CH3 CH2OH। এখন যদি আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিই, সাপোজ এই অ্যালকিনটা, হ্যাঁ অপ্রতিসম অ্যালকিন, সেক্ষেত্রে তুমি যদি H2SO4 দাও, তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু নির্ভর করবে মার্কোনিকভ অ্যাডিশন পদ্ধতিতে বিক্রিয়াটা করবে। কেন? এটা অপ্রতিসম অ্যালকিন, অর্থাৎ ডবল বন্ডের বাঁদিকে যা আছে ডান দিকে একই জিনিস নেই। এবার এর মধ্যে দুটো পার্ট আছে, এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। মার্কোনিকভের নিয়ম অনুসারে নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হবে? যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে, আর H+টা এইখানে যুক্ত হবে। একটু ভুলে গেছে তারা, এইটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। তাহলে মার্কোনিকভের নিয়ম অনুসারে এই নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হবে? যে কার্বনে কম হাইড্রোজেন আছে, যদি কার্বনের মধ্যে যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে, আর হাইড্রোজেনটা গিয়ে এখানে যুক্ত হবে। তাহলে পাচ্ছি কি দেখো, CH3 CHOSO3H CH3। এবার তাকে তুমি যদি জল দাও, জল বলতে HOH হিট, তাহলে এই OSO3Hটা হাইড্রোজেনকে ধরবে, ধরে তৈরি করবে H2SO4 প্লাস, OH-টা গিয়ে এই কারণে জুড়বে, তাহলে পাচ্ছি দেখো CH3 CHOH CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই ব্যাপারটা আমি একটু মেকানিজম সহ আলোচনা করব। তাহলে মেকানিজমটা এখানে দেখাচ্ছি, মেকানিজম সব কিন্তু নোট ডাউন করো তোমরা। হ্যাঁ, মেকানিজম লিখে নেবে সব। দেখো এখানে এইটা দিয়ে মেকানিজমটা দেখাচ্ছি। প্রথমে সালফিউরিক অ্যাসিড সে ভাঙবে, কিসে কিসে ভাঙবে? H+ এবং HSO4- বা OSO3H- এ ভাঙবে। এই H+টা এর সাথে এবার বিক্রিয়া করবে সাবস্ট্রেটের সাথে, CH3 CH ডবল বন্ড CH2, এখানে আছে H+। দেখো এখানে ডবল বন্ড আছে মানে একটা পাই বন্ড, যে পাই বন্ডটা অত্যন্ত লুজলি বন্ডেড থাকে এই দুটো কার্বনের মধ্যে, অর্থাৎ এখানে যে পাই বন্ডটা সেটা খুব দুর্বল প্রকৃতির, তাই যখন তখন খুলে যেতে পারে বিক্রিয়ার প্রয়োজনে। আর এখানে যেহেতু H+ আছে, H+ এর আবার ইলেকট্রন চাই, তাই পাই বন্ডটা ছুটতে গিয়ে এই H+ কে ধরবে, দৌড়ে গিয়ে ধরবে। তাহলে কি পাচ্ছে দেখো, CH3 CH, এই কার্বন একটা বন্ড হারাবে, কারণ ওই বন্ডটা ছুটে চলে গেছে, তাই এখানে ইলেকট্রনের ঘাটতি হলো, তাই মাথায় প্লাস চার্জ দিলাম। আর এই পাশে কি দাঁড়ালো, CH2 আর H মিলে CH3 তৈরি হলো। আগে তো দুটো হাইড্রোজেন ছিলই, এর সাথে আরেকটা হাইড্রোজেন জুড়েছে, তাই CH3 লিখলাম। এখন জল মানে H2O, তার আছে লোন পেয়ার, লোন পেয়ার দিয়ে গিয়ে এই কার্বনে যুক্ত হবে। তাহলে পাচ্ছি দেখো
CH3 CH CH3 OH H ও এর মাথায় প্লাস। কেন এর মাথায় প্লাস? অক্সিজেন ইলেকট্রন জোড় দান করে তবে বন্ড তৈরি করেছে, তাই অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, অর্থাৎ পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। এখন অক্সিজেন নিজে এমনিতেই তড়িৎ ঋণাত্মক, তার উপরে আবার ইলেকট্রনের ঘাটতি ও কখনো মানবে না। যেমন সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই জুতো আবিষ্কার বলে একটা কবিতা ছিল, সেখানে ছিল আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনার সৃষ্টি। আমার এমনি তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপরে আবার ইলেকট্রনের ঘাটতি, আমি মানবো না। তাহলে কি হবে? এই বন্ডটা খুলে ও এর মাথায় চলে আসবে। তাহলে এই হাইড্রোজেন এবার কি হিসেবে রিলিজ হচ্ছে দেখো, H প্লাস আয়ন হিসেবে বেরিয়ে আসলো, মাইনাস H প্লাস। তাহলে পাচ্ছি দেখো CH3 CH OH CH3, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা কিনা এই যে। এবার আমি নেক্সট পরবর্তী বিষয়ে যাব। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি দেখেছি জয়েন্ট আইডিতে খুব আসে, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এরকম, CH3 C CH3 CH3 CH ডবল বন্ড CH2, তাকে যদি আমি এইভাবে গাঢ় H2SO4, হ্যাঁ, H2O মিশে হিট করি, তাহলে কি পাওয়া যাবে? দেখবে এক্সপেক্টেড যেটা তুমি আশা করছো সেটা পাবে না, অন্য কিছু পাবে। তাহলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট ইনভলভ আছে, তাই তোমাকে মেকানিজমটা দেখতেই হবে, আনলে অ্যান্সারই করতে হবে না। তাহলে আমি এখানে মেকানিজম দেখব। তবে তার আগে বলে দিয়েছি এইটা টোটালি কিন্তু জেইর জন্য, মানে জয়েন্টের জন্য বা নিট বা আইআইটির জন্য, এটা কিন্তু তোমাদের ক্লাস 12 স্ট্যান্ডার্ডে আসবে না বলাই যায়। তো যাই হোক, যারা লক্ষ্য করার, যারা ফলো করার অবশ্যই করবে। গাঢ় H2SO4 আগে ভাঙবে, কিসে কিসে ভাঙবে দেখো, H প্লাস আর HSO4 মাইনাসে ভাঙবে, ঠিক আছে। আর এই যে সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেটটা, এই সাবস্ট্রেটটা এবার বিক্রিয়া করবে কার সাথে? H প্লাসের সাথে, এই ছুটতে গিয়ে ধরবে আগের মতো। তাহলে পাচ্ছি কি দেখো, CH3 C CH3 CH3 CH CH3। এবার কোথায় প্লাস হবে? এই কার্বনে। কেন? কারণ এই কার্বনের কিন্তু একটা বন্ড হারিয়ে গেছে। এখন একটা ব্যাপার বলি, এটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, লেস স্টেবল, কম স্থায়ী। তোমাদের একটা কথা বলি, দেখবে পৃথিবীতে সব কিছু যাবতীয় পার্থিব জিনিস আছে, সবার টেন্ডেন্সি হচ্ছে স্থায়িত্ব লাভ। তোমরা পড়াশোনা করছো, জীবনে চাকরি বাকরি পাবে, স্থায়িত্ব অর্জন করবে, স্টেবিলিটি গেইন করবে জীবনে। যে কোনো বস্তু যদি হাইলি এনার্জাইজ থাকে, সে কিন্তু সবসময় স্টেবিলিটি গেইন করার জন্য শক্তি ছাড়ে। অনেক উদাহরণ দিতে পারি, পাহাড়ের উপর থেকে নদী নিচে নেবে, সে কেন? ইন অর্ডার টু গেট স্টেবিলিটি। তো সবাই স্থায়িত্ব অর্জন করতে চায়, তা এদের ক্ষেত্রে কেন হবে না? দেখো, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কম্পারেটিভলি কম স্টেবল, তাহলে এ চাইবে কি বেশি স্থায়িত্ব অর্জন করতে। কি করে বেশি স্থায়িত্ব অর্জন করবে? যদি এই মিথাইল গ্রুপটা শিফট করে এই পজিশনে চলে আসে, যাকে বলে মিথাইল শিফট, তাহলে দেখো বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি হবে। কিরকম? CH3C, এখানে CH3, এই CH গ্রুপের কাছে চলে আসলো এই CH গ্রুপটা, আর এখানে তো একটা CH3 ছিল। এখন এই CH গ্রুপটা যদি বন্ড সহ শিফট করে এখানে চলে আসে, দেখো এই কার্বনে কিন্তু ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, তাই এইখানে এবার প্লাস চার্জ দেবো, দিলাম প্লাস চার্জ। এবার এখানে যদি তুমি H2O দিয়েছো, খেয়াল করে দেখো H2O, তাহলে যথারীতি সেই লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে এবং H প্লাস নির্গত হবে। আগে দেখিয়েছি, সেটা দেখালাম না। এবং পাবো কি দেখো, CH3C CH3 OH CH CH3 CH3। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু যেমন OH গ্রুপ যুক্ত হলো, মানে অ্যাডিশন হলো, সাইড বাই সাইড এলিমিনেশন রিঅ্যাকশনও ঘটবে। কিরকম? এইখানে হাইড্রোজেনটা কিন্তু মে বি এলিমিনেটেড, মানে এইখানে কিন্তু H প্লাস রিলিজ করে দিয়ে একটা অ্যালকিনও তৈরি হতে পারে, মানে দুটো প্রোডাক্টই কিন্তু পাবো, মাইন্ড ইট। মানে এখানে সাবস্টিটিউশন এন্ড এলিমিনেশন প্যারালালি চলে।
তো এইটা ছিল আমাদের জয়েন্টের একটা বিশেষ একটা বিষয়। তাহলে দুটো প্রোডাক্ট লিখবো, অ্যান্সারের জায়গায় দুটো প্রোডাক্ট লিখবো। নেক্সট এবার পরের প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় পদ্ধতি, অ্যালকোহল তৈরি করার তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। এখানে লিখলাম এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। দেখো এস্টার আর্দ্র বিশ্লেষণ। কেউ বলতেই পারো স্যার হোয়াট ইজ এস্টার, এস্টার কি? যদিও যারা খুব স্টুডিয়াস বা ভালো ছিল তারা তোমরা জানো হোয়াট ইজ এস্টার, তবু আমি একটু বলছি যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য। মনে রাখবে কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট ইজ RCOOH, কোন একটা অ্যালকোহলের সাথে দ্যাট ইজ R-OH যদি বিক্রিয়া করানো হয় ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4 এবং বিক্রিয়াটা উভমুখী, বুঝতে পারলে? একটু হিট করা হয়, তাহলে কিন্তু যেহেতু H2SO4 একটা নিরোধক পদার্থ, জল শোষণ করে, সবসময় জলকে টানে, তাহলে এখান থেকে OH আর এখান থেকে H কে দেখো ও টেনে বার করে নেবে, তাহলে পাবো RCOO আর পেয়েছিলাম সাইড প্রোডাক্ট জল, যেটাকে H2 শোষণ করে নিয়েছে। দ্যাট ইজ এস্টার, যার সাধারণ সংকেত হচ্ছে RCOO। অ্যাজ ফর এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়। CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, CH3OH মিথাইল অ্যালকোহল, গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড, হিট। তাহলে কি হবে? আগের মতো দেখো OH আর H টা বেরিয়ে চলে আসলো, টেনে বার করে নিল জলকে। পাচ্ছি কি দেখো CH3COOCH সাইড প্রোডাক্ট জল। দেখো এখানে ইকুইলিব্রিয়াম দিয়েছি, মানে অ্যাকচুয়ালি সম্মুখ বিক্রিয়া যেমন হবে রিভার্স রিঅ্যাকশনটাও ঘটে, এস্টারিফিকেশন অবশ্যই রিভার্সে। তো যাই হোক, এইভাবে আমি পাচ্ছি একটা এস্টার। এই এস্টারকে কিভাবে ডাকনামে ডাকা হয় জানো? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের মিথাইল এস্টার, তাই একে বলবো মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট। একইভাবে যদি ফর্মিক অ্যাসিড তার সাথে যদি তুমি মিথাইল অ্যালকোহলের বিক্রিয়া করতে অনুরূপভাবে গাঢ় H2SO4 দিয়ে, তাহলে কি পেতে দেখো ফর্মিক অ্যাসিডের মিথাইল এস্টার, মানে মিথাইল ফর্মিক, এই হচ্ছে এস্টার। তো এই এস্টারগুলিকে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করো, আর্দ্র বিশ্লেষণ করো বলতে RCOOR তাকে তুমি NaOH জল মিশিয়ে হিট করছো, তাহলে মনে রাখবে এস্টারটা যে যে অ্যাসিড এবং অ্যালকোহল থেকে এসছিল সেইটাই আবার ভেঙে যাবে। তবে মাধ্যমে যেহেতু ক্ষার আছে তাই অ্যাসিড পাবো না, পাবো তার সোডিয়াম লবণ প্লাস R-OH। এক্সাম্পল দিন স্যার। এক্সাম্পল মনে করো তোমার কাছে আছে এই এস্টারটা CH3COOH, সরি H নয়, কি আছে দেখো এখানে CH3COOCH মিথাইল অ্যাসিটেট, তাকে দিয়েছো KOH H2O হিট, তাহলে ভেঙে যাবে। উপাদান অ্যাসিড বলতে CH3COOK প্লাস এবং অ্যালকোহল, অ্যালকোহল বলতে এখানে CH3OH। এইভাবে এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা কিন্তু আমি অ্যালকোহল পেতে পারি। তবে এই বিক্রিয়াগুলির নাম, মানে এস্টারের ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণের নাম হচ্ছে স্যাপোনিফিকেশন বা সাবানীভবন বিক্রিয়া। কেন স্যার স্যাপোনিফিকেশন কেন? কারণ এইভাবে কিন্তু সাবান তৈরি করা যায়। কিরকম? একটা এক্সাম্পল দিচ্ছি। CH2O CHO CH2O, এটা হচ্ছে দেখো গ্লিসারল থেকে পাওয়া একটা গ্রুপ। এখন এর সাথে যদি একটা বড় কোনো গ্রুপ যুক্ত থাকে, মানে C17H35 বিশাল বড় গ্রুপ, C-O C17H35 C-O C17H35, এটা কিন্তু চর্বির সংকেত। আমার তোমার দেহে যে চর্বি থাকে তার সংকেত। তাকে যদি তুমি এবার আর্দ্র বিশ্লেষণ করো কি দিয়ে? NaOH হিট, তাহলে দেখো এটা কিন্তু দুটো পার্টে ভেঙে যাবে উপরের মতো। এই পোর্শন একটা অ্যালকোহল তৈরি করলো, সেটা কি? CH2OH CHOH CH2OH প্লাস এই পোর্শন থেকে তুমি পাচ্ছ দেখো তিন অণু C17H35 COONA, এইটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, যাকে আমরা সাবান রূপে চিনি, আর এটা হচ্ছে গ্লিসারল।
তাহলে ফ্যাট বা চর্বির আর্দ্র বিশ্লেষণে আমি পাচ্ছি সাবান এবং গ্লিসারল। যেহেতু এইভাবে আমি অ্যালকোহল পাচ্ছি এবং অ্যাসিডের লবণ পাচ্ছি, দেখো এর সাথে অনেক মিল আছে। এটা একটা এস্টার, এটা একটা এস্টার। এটার আর্দ্র বিশ্লেষণে অ্যালকোহল পাচ্ছি এবং লবণ পাচ্ছি, এটার আর্দ্র বিশ্লেষণে অ্যালকোহল পাচ্ছি, লবণ পাচ্ছি। তাই এই সাবানী ভবন তৈরির বা সাবান তৈরির বিক্রিয়ার সাথে মিল থাকার কারণে এস্টারের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণকে সাবানী ভবন বিক্রিয়া বলে। তবে একটা কথা বলে রাখি, এস্টারের আর্দ্র বিশ্লেষণ যে শুধুমাত্র এইভাবে ক্ষারীয় মাধ্যমে হয় তা নয়, অ্যাসিড মাধ্যমেও কিন্তু এস্টারের আর্দ্র বিশ্লেষণ হতে পারে। যেমন ধরো CH3COO C2H5, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার। একে তুমি যদি একটুখানি অ্যাসিড আর জল মিশিয়ে হিট করো, তাহলে কিন্তু তুমি পাবে কি দেখো, উপাদান অ্যাসিড এবং অ্যালকোহলকে, অর্থাৎ CH3COOH প্লাস C2H5OH। দেখো এখানে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাসিড আর অ্যালকোহলকে পাচ্ছি। তবে দিস প্রসেস ইজ নট সুইটেবল বিকজ এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, তাই বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হয় না। তাই দিস প্রসেস ইজ নট সুইটেবল ফর প্রডিউসিং এস্টার, অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড। বোঝা গেল? এস্টারের আর্দ্র বিশ্লেষণ দুভাবে হচ্ছে, বাই ক্ষারীয় মাধ্যমে অথবা অ্যাসিড মাধ্যমে। আজ এই ভিডিও পর্যন্ত ডাকলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলি, তোমরা কিন্তু এই ভিডিওগুলি পরপর দেখবে। কেন? কারণ অনেক ছেলে মেয়ে আছো যারা অর্থের অভাবে টিউশনে পড়তে পারো না, পুরো বিনে খরচায় এইভাবে তোমরা বাড়িতে বসে টোটাল ক্লাস 12 এবং 11-এরও দেবো, পুরো পড়াশোনা করতে পারবে তোমরা। আমার এই চ্যানেল রাজু পাল টিউটোরিয়াল বলে একটা চ্যানেল আছে, এটা ভালো করে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য একদম বেস্ট প্রসেস পুরো কেমিস্ট্রি শেখার জন্য। যারা জয়েন্ট IIT বসতে চাও তাদের জন্য। আজ এই পর্যন্ত।